9টা বাজে নাই মিষ্টিদের গেটে আমি আজকে মিষ্টির বাসায় নাস্তা করব। ও আসতেছে। তোমার বাসার গেটে তুমি নাই না? কই যাব? তো মেহমানকে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে পরোটা নিতে, এটা ভাবা যায়? ওর বাসায় যে আজকে কিসের দাওয়াত আমার। আরে বান্ধবীর মধ্যে সব চলে। লাভলি নিয়ে আসছে পরোটা নিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেঁচে আছি, তবে সুস্থ নেই। তারপরেও আলহামদুলিল্লাহ যে হ্যাঁ বেঁচে আছি। আসলে আমি গত বৃহস্পতিবার থেকে প্রচণ্ড পরিমাণে অসুস্থ, যার কারণে আসলে আমি গতকালও ব্লগ আপলোড করতে পারিনি। আর আজকের ব্লগটা অনেক কষ্ট করে আমি ভয়েস ওভার করছি। আসলে আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার অক্লান্ত পরিশ্রম, কোনো কিছুতেই যেন আমি হার না মানি, যার কারণে আসলে আমার ব্লগটা আপলোড করা। তো মিষ্টি এসেছিল আমাদের বাসায়, তো তারপরে না ও আমাকে ইনভাইট করে গিয়েছে যে যেবা আমি না হচ্ছে কোরবানি ঈদের যে নিহারিগুলা ছিল সেটা রান্না করেছি, তো তুমি আসবে নাস্তার দাওয়াত। তো মানে প্রথম পার্টটুকু দেখে তোমরা বুঝতেই পেরেছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে নাস্তা করে তারপরে বাসায় আসছি। এসে আমি আমার বিছানাটা গুছিয়ে নেই। আর হ্যাঁ, বলে রাখি এটা কিন্তু আমার বুধবারের ভিডিও করা কিছু ক্লিপ। আমি যেহেতু বৃহস্পতিবার থেকে অসুস্থ হয়ে গিয়েছি, কোনো ভিডিও করতে পারিনি, আর ব্লগ তো আপলোড দিতেই পারিনি। আর স্বপ্নটা মিন করেছি যে আসলে ইউটিউব আমার একটা স্বপ্ন, একটা আশা। আমি চাই এখানে সাকসেস হতে, যার কারণে আসলে এই যে আমি একটু জ্বরটা কমেছে আমার, যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, বা আজকে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপলোড করব। তো এত কিছু বাধার পরেও কিন্তু আমার ব্লগটা আপলোড দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আর আমার হাজব্যান্ড যদি জানে যে আমি আজকে ব্লগ আপলোড দিচ্ছি বা ভয়েস ওভার করছি, ও কিন্তু আমাকে সত্যি অনেস্টলি বলবো যে ও আমাকে বকাই দিবে যে তুমি বাঁচতেছো না, মরে যাচ্ছ। মানে আমি এত পরিমাণে অসুস্থ যেটা বলার কোনো ভাষা নেই, আর তুমি ভিডিও আপলোড করছো, কেন করছো? মানে ও অনেক কৈফিয়ত, মানে বকাও দিতে পারে যখন সে ব্লগটা দেখবে। তো সেই দিন দুপুরে আসলে ছিল প্রচণ্ড রকম বৃষ্টি, হ্যাঁ, যার কারণে বাসায়ও ছিল আলহামদুলিল্লাহ অনেক পদেরই সবজি ছিল। তো ভাবলাম যে সবজি খিচুড়ি খাই না অনেক দিন, আর বাইরে এই যে দেখো বৃষ্টি হচ্ছে। তো ওদের বাবাকে বললাম যে আজকে শুধু খিচুড়ি করলে কেমন হয়, দুপুরের খাবার। তো বলল যে খিচুড়িতে তো আমার কখনো মানা নেই। তো যেই কথা সেই কাজ, আমি আমার কাজের আপাটাকে বললাম যে আপা আপনি আমাকে এগুলো কেটে দেন, আজকে রান্না হবে সবজি খিচুড়ি। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত অসুস্থ তারপরেও কেন ভ্লগ আপলোড এতটা বাধ্যতামূলক, কি এমন ইম্পর্ট্যান্ট? আসলে যারা আমরা ইউটিউবে কাজ করি তারা আমরা জানি যে একদিন ভ্লগ আপলোড না করলে অনেক ওয়াচ টাইম কমে যায়, বা রিচ কমে যায়, ভিউ কমে যায়। আর এমনিতেই বেশ কিছুদিন ধরে আমার ভ্লগে ভিউ কেন জানি মানে বুঝতেছি না, ডাউন যাচ্ছে সব সময়। তো যার কারণে আসলে যেহেতু আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয় নাই, যার কারণে আমি চাই যে আমার কাজটা যেন থেমে না থাক, বা আমার স্বপ্নটা যেন থেমে না যায়। আসলে ইউটিউব তো সব পরিস্থিতি বুঝবে না, সে বুঝবে যে তুমি কতটা অ্যাক্টিভ বা তুমি কতটা 100% দিচ্ছ। তো যার কারণে আসলে আমাকে দেয়া যেমনটা ওনারা চাই তেমনটা, আসলে তারা মালিক আর আমরা কর্মচারী, এইরকম কিছুটা। আজকের ভ্লগে না কোনো এনার্জি আছে আমার, বা কথাগুলা খুব বাঁধো বাঁধো যাচ্ছে, যার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী।
নেক্সট ব্লগে ইনশাল্লাহ ভালোভাবে ফিরে আসবো যদি সুস্থতা আল্লাহ তাআলা দান করে। তবে আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করো। আমি শারীরিকভাবে খুবই খারাপ আছি, আল্লাহ তাআলা আমার ওপর দয়া করুক, আমিন। সবজি খিচুড়ি রান্নাতে যত বেশি সবজি তত বেশি মজা। আর অনেকে সবজি খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু ডাল ইউজ করে না, অনেকেই করে না, মানে যারা ডাল পছন্দ করে না। বাট খিচুড়ির ক্ষেত্রে ডাল থাকবে না এটা আমার হতেই পারে না, মানে এটা আমার মানে থট। তো যার কারণে আমি এখানে শুধু তোমার মসুরের ডালটা অ্যাড করেছি, আর কোনো ডাল দেই নাই। আর প্রচণ্ড পরিমাণে সবজি দিয়েছি। যদিও আমি যদি কাটতাম সবজিগুলো এত চিকন চিকন করতাম না, আপা আসলে একদম ভাজির মতো করে ফেলেছিল সবজিটা। আর এখন এটা বাগার দেওয়ার পালা। আমি একদম সিম্পলভাবে তোমার খিচুড়িটা রান্না করি, সব কিছু একদম একসঙ্গে মিক্সড করার পরে লাস্টে বাগারটা দিয়ে নেই। এই তো তৈরি হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি। এখন শুধু একটু ঘি অ্যাড করব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি অয়েলটা খুবই কম দিয়েছি আসলে ঘি অ্যাড করার জন্য। আমাদের সেই দিন বৃষ্টি বিলাসটা কিন্তু অনেক ভালো মতোই হচ্ছিল, কারণ আজানকে নিতে যেয়ে কেন জানি মন চাচ্ছিল গরম গরম সিঙ্গারা খেতে। পরে ওদের বাবা সিঙ্গারা নিয়ে আসলো, আমরা সবাই মিলে খেলাম। তারপরে আবার সবজি খিচুড়ি। আর এদিকে আমার ছেলে মনে করো খিচুড়ি আর প্লেটে বাড়তে না দিতে দিতেই বলে কি আম্মু আমি পরোটা খাবো। আমার আজান একটা পরোটা খাদক মানবেই না, পরে তোমার জিদ শুরু করে দিয়েছে। পরে আমি বললাম ওকে বাবা দিচ্ছি। পরে যার ফলে ওকে আমাকে দুপুরবেলাতেও পরোটা ভেজে দিতে হচ্ছে। ইদানিং তো আজানের স্বভাবটা এতটা খারাপ হয়ে গিয়েছে, যখন তখন পরোটা চাই। রাত 12টাতেও চাই, ভোর 6টাও চাই, আবার দুপুরবেলাতেও চাই। সব সময় তার জন্য আসলে আমাকে ফ্রোজেন পরোটা বাসায় রাখতেই হচ্ছে। আলহামদুলিল্লাহ সেদিনের সেই খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এখন সবাইকে খেতে দিব, যার কারণে টেবিলে খাবার পরিবেশন করছি আমি। আমরা বাঙালিরা শুধু মাছে ভাতে বাঙালি না, খিচুড়িতেও বাঙালি। এটা আসলে আমরা কেউ অমান্য করতে পারবো না যে আমাদের কাছে খিচুড়ি একটা কীরকম একটা খাবার। সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে বা ডিনার হতে পারে, যে কোনো সময় খিচুড়ি একটা এমন একটা খাবার যেটা আমরা খেতে পছন্দ করি, যে কোনো সময় যে কোনো সিজনে। আর যদি বাইরে বৃষ্টি হয় এই খিচুড়িটা তো মনে হয় যে মানে প্রত্যেকটা মানুষই চায় যে ইস বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি হলে মন্দ হয় না, বা বৃষ্টি হচ্ছে তাহলে তো খিচুড়ি খেতেই হবে, এরকমটা কিছু। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর এখন আমার ননদ আর আমার শাশুড়ি মা খাচ্ছে। তো আমি বলছিলাম যে আপনারা শুধু খাবেন নাকি বলবেন কেমন হয়েছে। আর আমার শাশুড়ি মা একটা মুচকি হাসি দিয়ে বলছে যে খুবই মজা হয়েছে, আর তোমার হাতের রান্না কখনো খারাপ হয় না, সব সময়ই মজা হয়, মানে এগুলো কথা। পুরোপুরি সন্ধ্যাও হয় নাই, বিকেলবেলা প্রায়। তো আজান যাচ্ছে তার ফুপিকে নিয়ে পার্কে। বাবা রে, চাকরিতে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যাই হলো না আর তুমি খেলতে যাওয়ার জন্য তাড়াহুড়া তোমার, না? এ ফুপি, এ ফুপি, আম্মু টাটা, তাড়াতাড়ি এসো। ওকে।
কি অবস্থা হয়েছে পায়ের দেখি, পা দেখাও। দেখছো কাহিনী? এখন মারবো? পার্কে যাই, পার্কে যাই, পার্কে যাই, আর পার্কে যেয়ে যে কি অবস্থা করছো তুমি এটা, হ্যাঁ? দেখি স্যাভলন ক্রিম দিয়ে দিই। পার্কে গেল ভালো ছেলে আর আসলো একদম হাঁটুটা একদম চিড়ে গিয়েছে। আর আমার ননদ পার্কে থেকে আসার পরেই চা বানিয়েছি, তো সবাই চা এনজয় করছে। আর আজকে বানাবো হচ্ছে যে নারিকেলের কিছু পিঠা, কেননা আমার মানে ননদ চলে যাবে, প্রায় 2 দিনের মতো আছে। তো ভাবছিলাম যে কিছু পিঠা বানাতে হবে। ওই দিন যেহেতু তালের পিঠা বানালাম, আর তালের পিঠার পুরো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। একদম নরম তুলতুলে মুচমুচে মানে লোভনীয় একটা স্বাদের তালের পিঠা। অবশ্যই সেই ব্লগটা তোমরা দেখে নিও। আর আজকে বানাবো তোমার হচ্ছে নারিকেল পিঠা। এটা হচ্ছে যে আমার ছোট ছেলের খুবই পছন্দের একটা পিঠা। আমার বড় ছেলে যেমন তোমার মাংসর পিঠা পছন্দ করে, ছোটটা হচ্ছে যে এইটা। মানে বড় ছেলেকে যখন ভেজে দেই তখন বলে কি আম্মু আমাকে তুমি মিষ্টি পিঠা ভেজে দাও, সে চেনে এটাকে মিষ্টি পিঠা নামে। আর ও নানু বা ফুপির সাথে বসে বসে সুন্দর করে পিঠা বানাচ্ছিল। তো তাকে এইরকম করে পিঠা বানাতে দেখে খুবই ভালো লাগছিল। ও ফুপি স্টার বানাচ্ছে, ফুপির দেশের পিঠা। এই দাদুর জন্য বানিও, দাদুর জন্য বানিও। আজকে আজানকে দেখে মনে হচ্ছিল আমার যে আজান আমার ছেলে না, একটা মেয়ে। কেননা সচরাচর আমরা আছে না যে মা চাচিরা কিছু করলে আমরাও বসে পড়তাম, মানে নষ্ট করি আর ভালো করি, করতে জিদ করতাম। তো আজানের ক্ষেত্রেও আজকে তাই, গোটা শরীরে একদম আটা টাটা মাখিয়ে এদিকে পিঠা হচ্ছে না, ফেলে দিচ্ছে, মানে কি করছে না করছে। আসলে এইটা না আমাদের টাঙ্গাইলেই বানায়। তো এইটা হচ্ছে যে কাটার জন্য বাঁশের যে কঞ্চির মতো থাকে সেটা লাগে। তো সেটা তো আর আমার বাসায় সচরাচর নেই, যার কারণে তোমার চাকু দিয়েই কাটতে হচ্ছে। আর আমার শাশুড়ি মা খেলার রুমে এসেই শুয়ে পড়েছে, আর আমরা পিঠাটা বানাচ্ছিলাম। আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের জন্য আসলে কেউ আসলেই মনে হয় যে কত ভালো লাগে। আর আপু আসছে দেখতে দেখতে কতদিন হয়ে গেল, আর সুখের সময়টাও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপু আছে আর 2 দিন, আপু চলে যাবে, যার কারণে খারাপও লাগছিল। আর মা যেহেতু আলহামদুলিল্লাহ এখন সুস্থ, নিজের কাজটুকু নিজে করতে পারবে, যার কারণে আপু যাচ্ছে। আর তাছাড়া তো আমরা আছি, ইনশাল্লাহ কিছুই হবে না, আমরা তো আছি। সুস্থতা আমাদের মানুষের জন্য আসলে সবচেয়ে বড় নিয়ামত। আমি 2 দিন ধরে অসুস্থতায় ভুগতেছি, আর সেইখানে এসে আমি আরও বড়োভাবে ফিল করতে পারছি যে সামান্য জ্বরও মানুষকে কতটা কষ্ট দিতে পারে। পিঠা বানানোর চলতেছে, আর সেই মুহূর্তে ওদের বাবা নিয়ে আসছে আশিনা আম। এর আগেও নিয়ে আসছিল। এই টক আমটা আসলে আমার বড় ছেলে খায়, আর ও পিঠা বানাচ্ছিল। এক পর্যায়ে তো পিঠা বানাতে গিয়ে এমন জ্বালা যন্ত্রণা শুরু করছিল, মনে করো পিঠা ছিঁড়ে ফেলে, এটা ছিঁড়ে ফেলে, রেগে গিয়েছে, মারবে সবাইকে, মানে দুষ্টু, মানে সব কিছু নষ্ট করছে। আর ও আসলে ভাবছিল যে আমি পারছি না কেন, আমারটা পারফেক্ট হচ্ছে না কেন, পারফেক্ট না হওয়ার জন্য সে রেগে গিয়েছে। তো আমার ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ। তোমরা আমার জন্য দোয়া করো, ভালো থেকো। নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আর কিছু পিঠা আসলে ভাজা হয়ে গিয়েছে, তো আমার শাশুড়ি মাকে দিচ্ছিলাম বা আজানকে দিচ্ছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।